লি বিয়ের কথা শুনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল এবং ঘরে গিয়ে সুয়োকে জড়িয়ে কান্না করতে থাকে। সুয়ো বলে, আমি তোমাকে নিজের বোনের মতো মনে করি, তাই আমি কখনোই তোমার বিয়ে ওখানে হতে দেব না। এটা শুনে লি অবাক হয়ে যায় এবং বলে, নিজের বোনের মতো? কিন্তু ওই দিন যে আমি তোমাকে আমার ভালোবাসার কথা স্বীকার করলাম। সুয়ো বলে, লি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি সত্যি তোমাকে নিজের বোনের মতো দেখি, এছাড়া আর বেশি কিছু না। আমি সত্যি তোমাকে ভালোবাসি না। জেনে শুনে লির অনেকটা রাগ হয়। লি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সুইও আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা লি মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন সেখানে হৌদু আসে। হৌদু বলে, যদি তুমি চাও তাহলে আমি এক্ষুনি সুয়োকে ডেকে আনছি এবং সুয়ের সাথে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, তাহলে তোমাকে আর বিয়ে করতে হবে না। তবে লি বলে, আমি এখানকার রাজকুমারী, আমি এখান থেকে পালাবো না, বরং নিজের অধিকারের লড়াই নিজেই করব। এই বিয়েও আমি কিছুতে করব না। তুমি আমার সাথে থাকবে তো হৌদু? হৌদু বলে, হ্যাঁ অবশ্যই। এরপর আমরা শুনকে দেখতে পাই, যাকে রানী ডেকে পাঠিয়েছিল। শুন বলে, আপনি এখানে কেন এসেছেন? আর যতদূর আমি বড় খানকে চিনি, সে কখনোই আপনাকে এখানে আসার দায়িত্ব দেবে না। রানী বলে, তুমি বিশ্বাস করো বা না করো, এতে আমার কোনো যায় আসে না, তবে আমি বলবো বড় খানি এখানে আমাকে পাঠিয়েছে। তবে শুনে এটা কিছুতেই বিশ্বাস করে না। রানী বলে, আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, তোমার কাছে এখনো সময় আছে, আবারও আমার দাসত্ব পালন করো এবং আমার কাছে ক্ষমা চাও। এবং এখন তো আমি তোমার দুর্বলতা সম্পর্কেও জেনে গিয়েছি, যে চাঙ্গি তোমার অনেক বড় দুর্বলতা। শুন রেগে বলে, যদি চাঙ্গির কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে এমন মৃত্যু দেবো যে আপনি জীবনেও ভাবতে পারবেন না। এটা বলে শুন সেখান থেকে চলে যায়। এরপর আমরা মুজিনকে দেখতে পাই, যে ওখানকার একজন গার্ডকে দিয়ে ওই ওষুধগুলো পরীক্ষা করিয়েছিল। গার্ড এসে বলে, এই ওষুধগুলো দিয়ে যে কোনো লোককে প্যারালাইজ করে রাখা সম্ভব। মুজিন এবার বুঝতে পারে যে সব কিছুর পিছনে রানীর হাত রয়েছে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড জুহিওয়ান ব্যবহার করে আপনার প্রথম জমাতেই $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুইয়ন ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। এরপর দেখানো হয় রানী মিনকে ডেকে পাঠিয়েছিল, যেখানে মিনকে বুজেদের একটি কাটা আঙ্গুল দেখানো হয়। রানী বলে, যদি তুমি এখন আমার কথা মতো না চলো তাহলে আমি বুজেনকে মেরে ফেলবো। এখন তো শুধুমাত্র ওর একটি আঙুল কেটেছি। এটাতে মিন অনেকটা কান্না করতে থাকে। রানীর একজন চাকর এসে মিনকে একটি বিশেষ শিশি দেয় এবং বলে, রানীমা যা যা বলেছে তা সব কিছু করতে, না হলে বুজিনকে মেরে ফেলা হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ছোট খান চলে আসে। ছোট খান মিনকে দেখে অনেকটা খুশি হয়েছিল এবং এখানে সে নিজের ভালোবাসা প্রকাশ করে। তবে মিন উল্টো তার উপরে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সুয়ো চাঙ্গির সাথে দেখা করতে আসে এবং বলে, কি করে এই বিয়েটা আটকানো যায়। চাঙ্গি বলে, আমি যতদূর জানি লি তোমাকে অনেকটা পছন্দ করে, এটাই সঠিক সময়, তুমি আর লি একে অপরকে বিয়ে করে নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুয়ো বলে, কিন্তু আমি সত্যিই লিকে নিজের বোনের মতো দেখি, আমি ওকে ভালোবাসি না। এটা শুনে চাঙ্গি চুপ হয়ে যায়, কেননা ও নিজেও জানতো সুয়ো ওকে পছন্দ করে। চাঙ্গি বলে, যেহেতু তুমি ওকে পছন্দ করো না, তাই লি নিজেই চাইবে না যে তুমি ওকে বিয়ে করো। তবে আমি যতদূর চাচাকে চিনি, সে কখনোই লিকে অ্যাশলেদের হাতে তুলে দেবে না। সে নিশ্চয়ই কোনো সঠিক সুযোগের অপেক্ষা করছে। এরপর আমরা রাজসভার সিন দেখতে পাই, যেখানে মন্ত্রীরা একের পর এক সাজেশন দিয়ে চলেছিল। এখানে কারোর মতে লিয়ের বিয়ে হওয়া উচিত, আবার কারোর মতে লিয়ের বিয়ে হওয়া উচিত না। তখনই সেখানে লি চলে আসে। লি তাদের সবাইকে থামতে বলে এবং বলে, আমি যেহেতু এখানকারই একজন নাগরিক, তাই আমার অধিকার রয়েছে নিজের বিয়ে সম্পর্কে কথা বলার। লিয়ের বাবা বলে, আচ্ছা বলো তুমি কি বলতে চাও।
লি বলে, অ্যাশলেরা আমাদের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে যদি আপনি আমাকে তাদের হাতে তুলে দেন, তাহলে এটা কি আত্মসমর্পণ করার সমতুল্য নয়? তাদের কাছে হার মেনে নেওয়ার সমতুল্য নয়? তাহলে কি আমি এটা বলবো যে তাংরা ভীতু? এবার সবাই এটা নিয়ে কথা বলতে থাকে যে রাজকুমারী লি একদম ঠিক কথা বলেছে। তখন সেখানে হৌদুর বাবা আসে। সে বলে, রাজকুমারী একদম ঠিক কথা বলেছে, আমরা তাংরা কখনো ভয় পাই না। লিয়ের বাবা বলে, তোমার এই কথা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছি। কালকে তুমি নিজেই সবার সামনে বলবে যে তোমার কি সিদ্ধান্ত। পরের দিন লিয়ের বাবা লিকে সাথে করে রাজসভায় নিয়ে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল। এখানে রানী বলে, আমি এখানে বিয়ের জন্য এসেছি। আমি চাই আপনার মেয়ে লিয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে। লিয়ের বাবা বলে, যার সাথে বিয়ে দিতে চান তার সিদ্ধান্তই জেনে নিন আগে। লি তখন সামনে চলে আসে এবং বিয়ের জন্য নিষেধ করে দেয়, যেটাতে রানী অনেকটা রেগে যায়। ছোট খান বলে, আপনারা কি ভুলে গিয়েছেন যে বন্ধুত্ব চুক্তি করার সময় আপনারা আমাদেরকে কথা দিয়েছিলেন এই বিয়ের বিষয়ে? তাহলে এখন কেন আপনারা নিজেদের কথা রাখছেন না? এখানে সবাই এসেছে আপনাদের সাথে হাত মেলানোর জন্য, তাহলে বলা যায় না যে আপনারা তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করে বসবেন। এবার মুনান এবং মুম্বাই থেকে আসা লোকেরা বলতে থাকে, ছোট খান একদম ঠিকই বলেছে। যেটা দেখে জাঙ্গি এবার উঠে দাঁড়ায় এবং বলে, তাহলে দেখতে গেলে এখানে সবাই তাঙের সাথে বন্ধুত্ব করার জন্য এসেছে, তাহলে সবারই অধিকার আছে লিকে বিয়ে করার। জাঙ্গে মহারাজের কাছে একটি প্রস্তাব রাখে যে এখানে সবার মধ্যে প্রতিযোগিতা রাখা হোক, যে জিতবে তার সাথে লিয়ের বিয়ে দেওয়া হবে। রানী ছোট খানের দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করে যাতে ছোট খানেতে রাজি না হয়। জাঙ্গে বলে, কি ছোট খান, আপনি কি ভয় পেয়েছেন? আমরা জানি তো ছোট খান কিরকম, তাই যেহেতু ওকে একবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তাই ও রাজি হয়ে যায়। লিয়ের বাবা বলে, ঠিক আছে, তাহলে কালকে প্রতিযোগিতা রাখা হচ্ছে, তোমরা সবাই তৈরি থেকো। জাঙ্গে লিয়ের দিকে তাকায় এবং ওকে শান্ত হতে বলে। লি অনেকটা ভয় পেয়েছিল, যদি এই প্রতিযোগিতায় শেষমেশ ছোটখানি জিতে যায় তখন কি হবে। এরপর আমরা হৌদুর বাবাকে দেখতে পাই, যার অবস্থা খুব একটা ভালো ছিল না। হৌদুর বাবা হৌদুকে বলে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু কাল প্রতিযোগিতায় কিছুতেই ছোট খানকে জিততে দেওয়া যাবে না। তুমিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং যে কোনো মূল্যে রাজকুমারীকে বাঁচাবে। পরের দিন আমাদেরকে প্রতিযোগিতার সিন দেখানো হয়, যেখান থেকে আসলেদের তরফ থেকে আসে ছোট খান, তবে তার সাথে লড়াই করার সাহস কেউই পাচ্ছিল না। যদিও বা দু একজন আসছিল, তাদেরকে ছোট খান মেরে কুবোকাত বানিয়ে দিচ্ছিল। এটাতে সবাই অনেকটা চিন্তায় পড়ে যায়। সুইও লিকে ডেকে পাঠায় এবং ওকে পরিষ্কার করে জানিয়ে দেয় ও এই লড়াইয়ে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু এই লড়াইয়ে জিতলে ও লিকে বিয়ে করতে পারবে না, কেননা ও লিকে শুধুমাত্র নিজের বোনের মতো মনে করে। লি এতে অনেকটা কষ্ট পায় এবং বলে, তোমাকে এই লড়াই অংশগ্রহণ করতে হবে না, আমি একজন যোগ্য ব্যক্তিকে দেখতে চাই যে আমার জন্য লড়াই করে এই প্রতিযোগিতায় জিতবে। এটা বলে লি ফেরত চলে আসে। জাঙ্গি এটা জানতে পেরে অনেকটা চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে শুন আসে। শুনকে দেখে জাঙ্গি ওকে জোরাজোরি করতে থাকে যাতে শুন নিজেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তবে শুন এতে কিছুতেই রাজি হয় না। ছোট খান বলে, আমি 3 গুনবো, এর মধ্যে যদি কেউ লড়াইয়ের জন্য না আসে তাহলে লিকে আমি বিয়ে করব। এটা বলে ছোট খান গুনতে শুরু করে। যখনই ও 3 অবধি গুনতে যাবে তখনই সেখানে হৌদু চলে আসে। হৌদু বলে, আমি এখনো বাকি রয়েছি। এরপর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। প্রথম দিক থেকে দুজনেই সমানে লড়ছিল, তবে খান হৌদুর কাছ থেকে তলোয়ারটি ফেলে দেয়। আর আমরা তো জানি যে হৌদু তলোয়ারে ভালো হলেও মারামারিতে অতটাও ভালো ছিল না যতটা ছোট খান ছিল। এখন ওদের মধ্যে মারামারি হতে থাকে, তবে হৌদু খানের সাথে পেরে ওঠে না। খান ওকে ইচ্ছা মতো পেটায়, যেটাতে হৌদু অনেকটা আহত হয়ে পড়ে। এটা দেখে লিয়া সহ্য করতে না পেরে নিচে আসে এবং বলে, আমি হার মানছি, দয়া করে ওকে ছেড়ে দাও। তবে হৌদু বলে, আমি কিছুতেই হার মানবো না। এটা বলে ও আবার উঠে দাঁড়ায় এবং এবার হৌদু নিজের সবটুকু দিয়ে লড়াই করতে থাকে আর ছোট খানকে একেবারে জাপটে ধরে। একটু হলেই ছোট খানের প্রাণটা বেরিয়ে যাবে, যেটা দেখে রানী এবার যুদ্ধ থামাতে বলে এবং হার স্বীকার করে। হৌদুকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। লি তাড়াতাড়ি হৌদুর কাছে চলে আসে এবং অনেক কান্না করতে থাকে। এরপর দেখানো হয় হৌদু এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। হৌদু লিকে বলে, আমি জানি যে আপনি অন্য একজনকে ভালোবাসেন, তাই বিয়ের জন্য আপনাকে জোর করব না। যেটাতে লির মন খারাপ হয়ে যায়। লি বলে, তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? হৌদু বলে, আসলে আমি আপনার যোগ্য না। যেটাতে লি বলে, আজ আমি তোমাকে একটি কথা বলবো যে তোমার সম্পর্কে আমি কি ভাবি। যখন তোমাকে আমি প্রথম দেখেছিলাম তখন মনে করতাম তুমি অনেক বেশি নৃশংস এবং নির্দয়। এরপর যখন তুমি জাঙ্গিকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলে
তখন আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। কিন্তু আস্তে আস্তে তোমার সাথে থাকতে থাকতে আমি এটা বুঝেছি যে তুমি উপর দিয়ে যতটাই শক্ত দেখাও না কেন, ভিতর দিয়ে অনেক বেশি নরম। তুমি অনেক দয়ালু একজন মানুষ। তোমার সাথে আমি নির্ভয়ে নির্দ্বিধায় সারাটা জীবনও কাটাতে পারবো। এখন আমি তোমার কাছে শেষবারের মতো জিজ্ঞাসা করছি যে তুমি লড়াই কেন করতে গিয়েছিলে, আমার জন্য নাকি তাঙের সম্মান বাঁচানোর জন্য? এবার হৌদু নিজেকে আর সামলাতে পারে না এবং ওর ভালোবাসার কথা বলে দেয়, যেটাতে লি অনেকটা খুশি হয়। হৌদুও খুশি হয়ে লিকে জড়িয়ে ধরে। হৌদু আজ এতটাই খুশি ছিল যে ও নিজে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। এরপর লি আসে চাঙ্গির সাথে দেখা করতে, যেখানে চাঙ্গি জিজ্ঞাসা করে তুমি সত্যি হৌদুকে পছন্দ করো? লি বলে হ্যাঁ, যেমন তুমি শুনকে পছন্দ করো। এটা শুনে চাঙ্গি অনেকটা লজ্জায় পড়ে যায়। এরপর আমরা মিনকে দেখতে পাই যে খাবার নিয়ে সিচি নামে একটি লোকের ঘরে যাচ্ছিল। তখন একটি লোক মিনকে দেখে ফেলে। এরপর যখন ওই লোকটি ভিতরে ঢোকে দেখতে পাই ওই লোকটি তো মরে পড়ে আছে। আসলে ওকে বিষ দেওয়া হয়েছে। মিনই মূলত বিষটা দিয়েছিল। যেহেতু মিনকে ওই লোকটি দেখে ফেলেছিল তাই সবাইকে বলে দেয়। আর চাঙ্গির দাসী ছিল মিন, এই কারণে চাঙ্গিকেও সবাই দোষারোপ করতে থাকে। মূলত এটাই ছিল রানীর প্ল্যান। তবে তখনই সেখানে ছোট খান চলে আসে এবং সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। আসলে ছোট খান চাচ্ছিল না যে মিন কোনো বিপদে পড়ুক। ছোট খানকে তখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই খবর যখন রানী জানতে পারে তখন অনেকটা রেগে যায় এবং বলে মনে হয় মিনকে ছোট খান অনেকটা ভালোবাসে। এদিকে মিনেরও অনেকটা খারাপ লাগছিল ছোট খানের জন্য, তাই লুকিয়ে লুকিয়ে ছোট খানের জন্য খাবার নিয়ে আসে, যেটাতে উনি অনেকটা খুশি হয়ে যায়। এরপর আমরা মুজিনকে দেখতে পাই যে বুজেনকে খুঁজে পেয়ে যায়। আসলে বুজেনকে এই প্রাসাদে ডিংশিয়ানের যে রাজকুমার আছে তার খেয়াল রাখার জন্য রাখা হয়েছিল। মুজিন বুজেনকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব শীঘ্রই এখান থেকে এসে ছাড়িয়ে নেব। এটা বলেই মুজিন বেরিয়ে আসে। তবে তখনই সেখানে আঙ্কেল নিং চলে আসে। আঙ্কেল নিং মুজিনকে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই যে লি এবং হৌদুর বিয়ের জন্য ও একটু উপহার দেবে বলে এখানে একটি রুমাল সেলাই করছিল। তখন সেখানে সুন আসে এবং জিজ্ঞাসা করে আমাদের বিয়ে কখন হবে? চাঙ্গে বলে আমি কি বিয়ের জন্য রাজি হয়েছি নাকি? তাঙে বিয়ে করার আগে মা বাবার কাছ থেকে পারমিশন নিতে হয়, কিন্তু আমার দুঃখ হলো আমি তোমাকে আমার মার সাথেই দেখা করাতে পারলাম না। এটা বলেই চাঙ্গি সেখান থেকে চলে যায়। শোন মনে মনে বলে আমি তোমার মার কাছ থেকেই অনুমতি নেব বিয়ের জন্য। লি এবং হৌদু শহরটি ঘুরে দেখছিল। তখনই হৌদু সেখানে ক্যান্ডি দেখতে পায়। এতে লিয়ের জন্য ক্যান্ডি কিনতে চলে যায়। তবে ফিরে এসে লিকে সেখানে আর খুঁজে পায় না। হৌদু আবারও তাড়াহুড়ো করে লিকে খুঁজতে শুরু করে এবং লিকে এক জায়গায় বসে থাকতে দেখে। হৌদু তাড়াতাড়ি লিয়ের কাছে যায়, যেখানে লি ওর জন্য একটি পেন্ডেন্ট কিনতে গিয়েছিল, কিন্তু পা মুচকে যাওয়ার কারণে ওইখানে বসে আছে। পেন্ডেন্টটি পেয়ে হৌদু অনেকটা খুশি হয়ে যায় এবং লিকে কোলে করে নিয়ে যেতে থাকে। এরপর আমরা শুনকে দেখতে পাই যে চাঙ্গির মায়ের ফিউনারেলের সামনে এসে নিজের যোগ্যতা সম্পর্কে বলতে থাকে এবং বলতে থাকে আমি আপনার মেয়ের অনেক ভালো করে খেয়াল রাখবো, তাই দয়া করে আমাকে পারমিশন দিন যাতে আমি ওকে বিয়ে করতে পারি। এটা বলে শুন সেখানে একটি চিঠি রেখে চলে যায়। এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই যার কাছে ইয়াং আসে। তো ইয়াং হচ্ছে সেই ছেলে যে ডিংশিয়ান গ্রুপের লোকেদের মহলে ঢুকতে দিয়েছিল। মূলত ও রানীর হয়ে কাজ করত। ইয়াং এখানে বলে রাজকুমার লিচাং আপনাকে ডেকে পাঠিয়েছে। চাঙ্গির বিশ্বাস হতে চায় না, তারপরও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ইয়াং চাঙ্গিকে নিয়ে একটি শুনশান জায়গায় চলে আসে। সেখানে একটি ঘর ছিল। যখনই চাঙ্গি সেখানে যায় কিছু মাস্ক পরা লোক এসে চাঙ্গিকে আটকে নেয়। আসলে ইয়াংই ওকে ধোঁকা দিয়েছে রানীর কথায়। এদিকে এত রাত হয়ে যাওয়ার পরও চাঙ্গি না ফিরে আসায় সবাই অনেকটা চিন্তায় ছিল। একজন দাস এসে রানীর কাছে খবর দেয় ইয়াং আপনার কাজ ঠিকমতো করেছে এবং চাঙ্গিকে বন্দি করেছে, যেটাতে রানী অনেকটা খুশি হয়। তবে এসব কিছু আবার ছোট খান শুনে ফেলে। এবার সবকিছু পরিষ্কার হয়ে যায় ছোট খানের কাছে যে এতদিন ধরে যা কিছু হয়ে আসছে তার পিছনে ওর মা রয়েছে। মিন তাড়াতাড়ি শুনের কাছে গিয়ে খবর দেয় চাঙ্গি কোথায় আছে। চাঙ্গিকে বাঁচানোর জন্য শুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আমরা সেখানে ছোট খানকে দেখতে পাই। আসলে মিনকে ছোট খান এসব বলেছে। শুন তাড়াতাড়ি গিয়ে মুহূর্তের মধ্যেই চাঙ্গিকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং সেখানে থাকা লোকদেরকে মেরে ফেলে। এমনকি ও তো ইয়াংকেও মেরে ফেলেছিল। তখন সেখানে সুয়ু চলে আসে এবং শুন আর চাঙ্গিকে দেখে নেয়।
তবে ওদের পিছু করে না। সুইও ইয়াংয়ের লাশ নিয়ে লিচাংয়ের কাছে আসে এবং ওকে দেখায়। এটা দেখে লিচাং অনেকটা রেগে যায় এবং বলে তাড়াতাড়ি হত্যাকারীকে খুঁজে বের করো, না হলে আমি তোমাকে পানিশমেন্ট দেবো। রানী যখন এসব কিছু জানতে পারে তখন অনেকটা রেগে যায় এবং বলে এগুলো কে করলো। তখনই সেখানে ছোট খান আসে এবং বলে এগুলো আমি করেছি। ছোট খান নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করে আপনি এগুলো কেন করেছেন। রানী বলে আমি তোমার জন্য সব কিছু করেছি, কেননা আমি তোমাকে অ্যাশলে সম্প্রদায়ের রাজা বানাতে চেয়েছি। ছোট খান বলে কিন্তু আমি তো এগুলো চাইনি, আমি ভেবেছিলাম যে আপনি অনেক নরম মনের একজন মানুষ, কিন্তু আমি ভুল ছিলাম। এটা শুনে রানী অনেকটা কষ্ট পায়, কেননা এসব কিছু তো উনি নিজের ছেলের জন্যই করেছিল। এদিকে দেখানো হয় সুয়ো নিজের সৈন্যদল নিয়ে শুনকে গ্রেপ্তার করার জন্য চলে আসে, যেখানে শুন বেরিয়ে এসে সবটা স্বীকার করে হ্যাঁ সত্যি ওই এই খুনগুলো করেছে। সাথে শুন এটাও বলে ও হচ্ছে অ্যাশলে সম্প্রদায়ের ঈগল বিভাগের রাজা অ্যাশলে শুন, এবং এই কাজগুলো অ্যাশলের রানী এবং ছোট খানের কথায় করেছে। মূলত ও চাচ্ছিল না যে চাঙ্গি এতে ফেঁসে যাক, তাই এতে রানী এবং ছোট খানকে ফাঁসানোর চেষ্টা করছে। সুয়ো তাড়াতাড়ি চলে আসে রানীর কাছে, যেখানে রানী বেরিয়ে এসে বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই কাজগুলো আমি করেছি। সুয়ো বলে নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সকল প্রমাণ জোগাড় করব। ছোট খান এসে বলে আমি আত্মসমর্পণ করতে চাই, হ্যাঁ আমি এগুলো করেছি। এটা বলেই ও নিজে আত্মসমর্পণ করে দেয়, তবে রানী এতে কিছুই বলে না। সেখান থেকে শুন এবং ছোট খানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। শুন চাঙ্গিকে আগে থেকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, যার কারণে চাঙ্গি অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছিল। চাঙ্গি ঘুম থেকে উঠে এটা দেখতে পেয়ে অনেকটা কষ্ট পায়। সবাই এটা নিয়ে আলোচনা করছিল, তখনই সেখানে একজন গার্ড এসে বলে অ্যাশলেরা নাকি মোবা এবং মোনানে আক্রমণ করেছে। এদিকে দেখানো হয় সবার মধ্যে খবর ছড়িয়ে পড়েছিল, সবাই অনেকটা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে আমি আগেই বলেছিলাম যাতে অ্যাশলেদের সাথে পাঙ্গা না নেয় কেউ, কিন্তু কেউ তো আমার কথা শোনেইনি। এগুলো বাইরে থেকে চাঙ্গি শুনছিল। তখন সেখানে হৌদু আসে। হৌদু বলে লি আপনাকে ডেকেছে। চাঙ্গি লিয়ের সাথে দেখা করে এবং বলে তোমাকে আমাকে আরও একটি সাহায্য করতে হবে। লিয়েতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় কিছু লোকেদেরকে, এরাই আসলে রানীর কথায় গুজব ছড়াচ্ছিল যে অ্যাশলেরা মোবা এবং মোনানে আক্রমণ করছে, তবে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তখনই সেখানে দরজায় কেউ আসে। দরজা খুললে দেখা যায় এটা তো সেই সিচি যাকে মেরে ফেলা হয়েছিল। তবে সিচি মরেনি, সিচিও আগে রানীর হয়ে কাজ করতো, তবে এখনও বুঝে গিয়েছে রানী নিজের স্বার্থে ওকে মারার জন্য এক পাও পিছাবে না। তাই তাড়াতাড়ি সিচি সেখানে এসে ওই লোকদেরকে মেরে তুলে নিয়ে যায়। পরের দিন সবাই অনেকটা চিন্তায় ছিল যে মোবা এবং মোনানে অ্যাশলেরা হয়তো এতক্ষণে আক্রমণ করে দিয়েছে। তখনই সেখানে চলে আসে চাঙ্গি, সাথে সিচিও ছিল। সিচি ওই লোকটিকে ধরে নিয়ে এসেছিল যে লোকটি এসব গুজব ছড়িয়েছে। সিচিকে দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়। সিচি সবাইকে সবটা খুলে বলে যে ওই দিনও মরেনি, বরং আগে থেকেই চাঙ্গি এসে ওকে সাবধান করে নিয়েছিল, এবং সিচি এখানে রানীর বিষয়েও সবকিছু সবাইকে খুলে বলে। আসলে মিনি প্রথম থেকেই চাঙ্গিকে সবটা জানিয়ে দিয়েছিল, যার কারণে চাঙ্গি এতটা সতর্ক হতে পেরেছে। এরপর সেখানে সুয়ো আসে। সুয়ো সেখান থেকে মহারাজের তরফ থেকে একটি নোটিশ নিয়ে এসেছিল, যেখানে লেখা ছিল মহারাজ সবার সাথে হাত মিলাতে রাজি রয়েছে এবং তাদের দেশের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তাং নিজে থেকে তাদেরকে সাহায্য করবে, যেটাতে সবাই অনেকটা খুশি হয়ে যায়। তুজিয়া বলে তাহলে আমার বাবার পক্ষ থেকে আমি নিজে ওই নোটিশে সই করব। কিন্তু তখনই মিন সবাইকে থামতে বলে এবং সেখানে এসে চাঙ্গির আসল পরিচয় সবাইকে বলে দেয়। মিন বলে চাঙ্গি মোবাইয়ের রাজকুমারী নয়, বরং ওর আসল পরিচয় হচ্ছে ওই তাংয়ের আগের রাজার মেয়ে ছিল। ওর আসল নাম হচ্ছে লি চাঙ্গে এবং ওর বাবা মাকে এখানে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। মিন আরও বলে চাঙ্গে আপনাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। আসলে ও ছলনা করে আপনাদের সাথে তাংয়ের হাত মেলানোর পর নিজের প্রতিশোধ খুব সহজেই নিতে পারবে, এই কারণে। এতে সবাই চাঙ্গের উপর অনেক বেশি রেগে যায়। মূলত মিন এগুলো করেছিল কারণ রানীমা ওকে ডেকে পাঠিয়েছিল এবং মুজিন আর বুজেনের বিষয়ে সবকিছু বলে, যেটাতে মিন বলে ওদেরকে কিছু করবেন না, আপনি যা বলবেন তাই করব। রানীমা বলে আচ্ছা ঠিক আছে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মিন মূলত এগুলো এই কারণে করেছিল। চাঙ্গিকে সেখান থেকে সুয়ো না চাইতো গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সুয়ো আসে রাজার সাথে দেখা করতে, যেখানে বলে সবাই চাচ্ছে যেন চাঙ্গিকে মেরে ফেলা হোক,
না হলে তাঙের উপরে কেউই বিশ্বাস করতে চাচ্ছে না এবং কেউই হাত মেলাতে রাজি হচ্ছে না। লিয়ের বাবা বলে, আমি বুঝতে পেরেছি যে রানী এগুলো কেন করছে, যাতে আমি ছোট খানকে ছেড়ে দিই। তবে এত সহজে তো আমি ছাড়ছি না। আমি শুনেছি অনেক দেশেরই লোকেদেরকে অ্যাশলের রানী নিজের কাছে কয়েদি করে রেখে দিয়েছে। শুধু তুমি গিয়ে তাকে বলো যাতে সে তাদেরকে ছেড়ে দেয়, না হলে ছোট খানকে ছাড়া হবে না। লিয়ের বাবার কথা মতো সুয়ো যায় রানীর কাছে এবং তাকে এটা বলে, যেটাতে রানী চুপ হয়ে যায়। এরপর সুয়ো বেরিয়ে আসে, যেখানে চাঙ্গি ওর জন্য অপেক্ষা করছিল। সুয়ো চাঙ্গির কাছে ক্ষমা চায় এবং বলে, আমি চেয়েও তোমাকে কোনো হেল্প করতে পারছি না। চাঙ্গি বলে, কোনো বিষয় না। চাঙ্গি এখানে সুয়োকে এটা জানিয়ে দেয় যে ও শুনকে ভালোবাসে, যেটাতে সুয়ো একটু কষ্ট পায় ঠিকই, কিন্তু কিছু বলে না। সুয়ো লিয়ের বাবার কাছে যায়। লিয়ের বাবা জিজ্ঞাসা করে, রানী কি রাজি হয়েছে? সুয়ো বলে, হ্যাঁ রাজি তো হয়েছে, কিন্তু সে নিজের সাথে শুনকেও নিয়ে যেতে চায়। লিয়ের বাবা বলে, আচ্ছা তার আগে শুনকে আমার কাছে নিয়ে এসো, আমি তার সাথে কথা বলতে চাই। এদিকে দেখানো হয় ছোট খান এবং শুনকে পাশাপাশি দুইটি সেলে রাখা হয়েছিল। তখনই সেখানে কিছু লোকসহ একটি বাচ্চা চলে আসে। মূলত এটা লিচাং ছিল। লিচাং এখানে এসেছিল শুনকে মারার জন্য। যখনই ও শুনকে মারতে যাবে তখনই সেখানে চলে আসে সুয়ু। সুয়ু বলে, এটা আপনি করতে পারেন না। লিচাং বলে, আপনি আমাকে আটকাবেন না, ও আমার বন্ধুকে মেরেছে, ওকে আমি মারবো। সুয়ু বলে, আপনি ভুল করছেন। ইয়াং কখনোই আপনার বন্ধু ছিল না, সে ছিল অ্যাশলেদের একজন গুপ্তচর, যে এখানে লুকিয়ে আপনার ক্ষতি করতে এসেছিল এবং তাঙের ক্ষতি করতে এসেছিল। যদি আপনি চান তাহলে আমি আপনাকে প্রমাণও দেখাতে পারি। এটা শুনে লিচাং শান্ত হয়ে যায়। এরপর দেখানো হয় শুনকে নিয়ে আসা হয় লিয়ের বাবার কাছে, যেখানে লিয়ের বাবা বলে, আমি এখানকার মহারাজা, তুমি আমাকে গ্রিটিং করবে না? শুন বলে, হ্যাঁ অবশ্যই করব, কিন্তু মহারাজা হিসেবে নয়, বরং চাঙ্গের চাচা হিসেবে। লিয়ের বাবা বলে, আচ্ছা তাহলে আমার ভাতিজিকে তুমি মনে হয় অনেক বেশি পছন্দ করো, আমিও দেখতে চাই যে তুমি তার জন্য কি কি করতে পারো। তখন সেখানে দুইটি পরিচয়পত্র আনা হয়, একটি ছিল চাঙ্গির জন্য আর একটি ছিল শুনের জন্য। লিয়ের বাবা বলে, এই দুটি আমি নতুন তোমাদের দুজনের জন্য বানিয়েছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে চাঙ্গেকে রাজি করানোর জন্য। এখানে তোমরা দুজন সুখে শান্তিতে থাকতে পারবে এবং তোমাকে এই কারণে অ্যাশলে সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে। শুন বলে, চাঙ্গি এতে কখনোই রাজি হবে না, আর আমি চাই না ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওকে জোর করতে। আর তাছাড়া আমি অ্যাশলে সম্প্রদায় কখনোই ছাড়তে পারবো না। এতে লিয়ের বাবা বলে, তাহলে তোমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। লিয়ের বাবা শুনকে একটি প্ল্যান বলে, তবে এটাতে ওর প্রাণের ঝুঁকি ছিল, তারপরও শুনিতে রাজি হয়ে যায়। শুনকে এরপর আবারও জেলে পাঠানো হয়, যেখানে শুন ছোট খানকে বলে, তোমাকে আমাকে দুজনকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তবে আমাকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, আর তুমি তো ছাড়া পেয়ে গিয়েছো। শুন এখানে ছোট খানকে সব খুলে বলে, আর বলে, ছোটবেলায় তোমার পোষা শিয়ালগুলোকে আমি নয় বরং বড় খান মেরে ফেলেছিল, কেননা সে চাইতো না যে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকুক। এটা শুনে ছোট খান বুঝতে পারে এতদিন ধরে সে শুনকে ভুল বুঝে এসেছে। শুন এখানে আরো বলে যে, তুমি তো জানোই তোমার মা কি করেছে, তার এর জন্য শাস্তি পাওয়া উচিত, না হলে আরো অনেক খারাপ কিছু হতে পারে। ছোট খান এতে চুপ থাকে। এরপর দেখানো হয় ছোট খান রানীর কাছে আসে, যেখানে সে রানীর কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ভুল হয়ে গিয়েছে। রানী বলে, আমি জানতাম যে তুমি একদিন না একদিন নিজের ভুল ঠিকই স্বীকার করবে আর আমার কাছে ফিরে আসবে। এইদিকে রাজসভায় লিয়ের বাবা সবাইকে জানায় যে তাদের দেশে থেকে অ্যাশলেরা যে কয়েদিদেরকে রেখে দিয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাতে সবাই অনেকটা খুশি হয়ে যায় রাজার উপরে এবং সবাই একসাথে হাত মেলাতে রাজি হয়ে যায়। এখানে সবার মধ্যে একটি চুক্তি হয় যে যখনই ওরা বিপদে পড়বে তখন ওরা একে অপরের সাহায্য করবে। চাঙ্গি তো এটাই চেয়েছিল। তবে অন্যদিকে শুনকে দেখানো হয় যাকে তো বন্দি করে ডিংশিয়ানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর যখন চাঙ্গি জানতে পারে, এই কারণে লিয়ের বাবার উপর অনেকটা রেগে যায়। চাঙ্গি পুরনো কথা টেনে এনে তাকে কথা শোনায় যে সে তার মাকে মেরে ফেলেছে, যেটাতে এবার লিয়ের বাবা চাঙ্গির ভুল ধারণা ভেঙে দেয় যে সে চাঙ্গির মাকে মারেনি। আসলে চাঙ্গির বাবার মৃত্যুর পেছনে চাঙ্গির মারও হাত ছিল, সে নিজে থেকেই চাঙ্গির চাচাকে হেল্প করেছিল। এই কারণে সে অনেকটা অনুতপ্ত বোধ করছিল, তাই সে নিজেকেই মেরে ফেলে এবং তার সাথে চাঙ্গি যেন নিজের চাচাকে ঘৃণা না করে এই কারণেও সে নিজেকে মেরে ফেলে। এটা শুনে চাঙ্গি বুঝতে পারে সে এতদিন ধরে লিয়ের বাবাকে ভুল বুঝেছে। তবে চাঙ্গি এখন শুনকে বাঁচানোর জন্য যেতে চায়, যেটাতে লিয়ের বাবা প্রথমে রাজি না হতে চাইলেও চাঙ্গিকে বেশি জোর করে না। চাঙ্গি যাওয়ার আগে সেখানে লিয়ের বাবাকে বলে,
আপনি নিজে খেয়াল রাখবেন, না হলে এই কারণে আমি আপনাকে শাস্তি দেব। যেটা শুনে লির বাবা অনেকটা খুশি হয়ে যায়। চাঙ্গি সেখান থেকে চলে গেলে একজন গার্ড এসে বলে যে প্রিন্সেস আপনাকে এই চাকুটি দিয়ে গিয়েছে। এটা সেই চাকু ছিল যেটা প্রথমে চাঙ্গি নিজের চাচাকে দিয়েছিল। এটা দেখে লির বাবা অনেকটা ইমোশনাল হয়ে যায়। চাঙ্গি নিজের মায়ের ফিউনারেলের সামনে যায়, যেখানে সুনের রাখা ওই চিঠিটি দেখতে পায়। এখানে সুন লিখেছিল যে আমি আপনার কাছে পারমিশন চাচ্ছি আপনার মেয়ে চাঙ্গিকে বিয়ে করার জন্য। আর অনেক কিছুই লিখেছিল। এটা দেখে চাঙ্গিও অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সুনকে ছাড়ানোর জন্য বেরিয়ে পড়ে। এইদিকে দেখানো হয় ছোট খান ডিংশিয়ানে আসতেই বড় খানের সাথে দেখা করতে যায়। তবে বড় খান ছোট খানকে দেখে অনেকটা রেগে যায়। এটা বুঝতে পেরে ছোট খান সেখান থেকে চলে যায়। এরপর ছোট খান সোজা জেলে চলে যায় সুনের সাথে দেখা করার জন্য, যেখানে সুনের সাথে ড্রিঙ্ক করে আর গল্প করতে থাকে। ছোট খান বলে বড় খানের সাথে দেখা করতে গিয়েছিলাম, যেটাতে সুন বলে বড় খানের এই অবস্থা তোমার মায়ের জন্য। তবে ছোট খান এখনো মানতে চাচ্ছিল না যে ওর মা এতটা খারাপ হতে পারে। সুন বলে তুমি নিজেও জানো যে তোমার মা এগুলো করেছে, তবে তুমি এটা মানতে চাচ্ছ না। যেটাতে ছোট খান চুপ হয়ে যায়। তখনই খবর আসে যে এখানে রানী আসছে, যার কারণে ছোট খান তাড়াতাড়ি পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে রানী আসে এবং সুনকে বলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু এখন শর্ত হচ্ছে যে তুমি আমাদের হয়ে কাজ করবে এবং আমাদের হয়ে যুদ্ধ করবে। সুন বলে আমি এতে কখনোই রাজি হব না। যেটাতে রানী সেখানে মুজিনকে নিয়ে আসে। মুজিনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। রানীমা বলে যে দেখো, এবার সিদ্ধান্ত তোমার হাতে, তুমি যদি রাজি না হও তাহলে মুজিনকে মেরে ফেলবো। এটাতে সুন বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু ওর দুটো শর্ত ছিল যে মুজিনকে ঠিক করতে হবে এবং ওকে বড় খানের সাথে দেখা করতে দিতে হবে। রানী বলে তোমার প্রথম শর্ত আমি মেনে নিতে পারবো, কিন্তু দ্বিতীয় শর্ত মানতে পারবো না। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে যুদ্ধ জেতার পরে বড় খানের সাথে দেখা করতে দিতেই পারি। শুন বলে তার মানে এটা আপনি স্বীকার করছেন যে বড় খানকে আপনি বন্দি করে রেখেছেন এবং বড় খানের এই অবস্থার জন্য আপনি নিজে দায়ী। যেটা আবার পিছন থেকে ছোট খান শুনছিল। রানী বলে হ্যাঁ, আমি এসব কিছু করেছি, কেননা আমি চাই ছোট খান এখানকার রাজা হোক এবং আমার সুই বংশকে আমি আবারও দাঁড় করাতে চাই। শুন বলে তার মানে ছোট খানের বাবা অর্থাৎ আগের খানকে আপনিই মেরে ফেলেছেন। মূলত অ্যাশলেদের একটি নিয়ম ছিল যে ওদের একটাই রানী থাকবে, যে যখন রাজা হবে ওই রানী তার বউ হবে। এরকম ভাবে রানী আগের খানের বউ ছিল। সেই ঘরে জন্ম হয় ছোট খানের। ছোট খান নিজের বাবাকে অনেক বেশি ভালোবাসতো, তবে নিজের স্বার্থ হাসিল করার জন্য রানী তাকে মেরে ফেলেছিল। এটা জানতে পেরে ছোট খান আর নিজেকে সামলে রাখতে পারে না এবং সেখান থেকে বেরিয়ে আসে। যেটা দেখে রানী অবাক হয়ে যায়। ছোট খান বলে তার মানে আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন। যখন আমার বাবা অসুস্থ ছিল তখন আমি অনেক প্রে করতাম যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কিন্তু আপনিই তাকে মেরে ফেলেছেন, সেই কারণে সে বাঁচতে পারেনি। রানী এবার সবকিছু স্বীকার করে, হ্যাঁ আমি সব কিছু করেছি, কারণ আমি আমার সুই বংশকে আবারও দাঁড় করাতে চাই, কারোর অধীনে থাকতে চাই না। এবার আমি অনেক দূরে চলে এসেছি, তাই এখান থেকে আমি কখনোই ফিরে যাব না। যদি তুমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকেও আমি ছাড়বো না। এটা বলে গার্ডদেরকে ডেকে সে ছোট খানকে বন্দি করিয়ে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সুইও আসে লি এবং হৌদুর সাথে দেখা করতে, যেখানে চাঙ্গির তরফ থেকে গিফট নিয়ে এসেছিল, যেখানে চাঙ্গি নিজের হাতে সেলাই করা পাখা লিয়ের জন্য পাঠিয়েছিল। লি এটা দেখে অনেকটা খুশি হয়ে যায় এবং চাঙ্গির সেলাই করা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। তবে যখন জানতে পারে চাঙ্গি এখান থেকে চলে গিয়েছে তখন কিছুটা চিন্তায় পড়ে যায়। রাতের বেলা হৌদু লিকে বলে আমার বাবা অনেকটা অসুস্থ, তার শেষ ইচ্ছা যে সে আমার বিয়েটা দেখে যেতে চায়। এখন আমার ভয় হচ্ছে যে আমরা তো অনেক বড় করে অনুষ্ঠান করব, কিন্তু তাতে অনেক দেরি হবে, যদি তার আগে আমার বাবার কিছু একটা হয়ে যায়। লি বলে আমিও এটাই ভাবছিলাম, তাই জন্য আমি ঠিক করেছি তোমাদের বাড়িতেই ছোটোখাটো করে আমরা একটা অনুষ্ঠান করে বিয়ে করে নিই, এতে তোমার বাবার ইচ্ছাও পূরণ হয়ে যাবে। হৌদু বলে কিন্তু আপনার তো ইচ্ছা ছিল যে আপনি অনেক বড় করে বিয়ে করবেন। লি বলে কোনো ব্যাপার না, তোমার বাবা মানে আমারই বাবা, আর বাবা খুশি থাকলে আমিও খুশি। যেটাতে হৌদু অনেকটা খুশি হয়ে যায়। এইদিকে আঙ্কেল নিং বলে যে ওদের উপরে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে, কেননা এখন তাঙের সাথে হাত মিলিয়ে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এমনকি মোবাই এবং মোনান সম্পূর্ণভাবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সবকিছু তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। রানী এটাতে অনেকটা রেগে যায়
এবং বলে তাড়াতাড়ি শুনকে নিজের বাবা অর্থাৎ বড় খানের সাথে দেখা করাও, যেটাতে শুনকে বড় খানের কাছে পাঠানো হয়। বড় খানের এই অবস্থা দেখে শুন অনেকটা খারাপ লাগে, কিন্তু ওর কিছুই করার ছিল না। রানী এসে বলে বড় খানকে আমি মারবো না ততক্ষণ যতক্ষণ তুমি আমার কথা শুনবে। শুন বলে ঠিক আছে, কিন্তু বড় খানের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। এরপর শুনকে মুজিনের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে মুজিন শুনকে দেখে অনেকটা খুশি হয়। তবে শুন এখানে অন্য কথাই বলতে এসেছিল। ও মুজিনকে একটি চিঠি দেয়, যেটা পড়ে মুজিন অবাক হয়ে যায় এবং বলে ঈগল বিভাগের সকল সৈন্যদের এখানে কেন আনতে হবে। শুনের কোনো উত্তর দেয় না। আসলে শুন তো রানীকে কথা দিয়েছে যে সে তাদের হয়ে যুদ্ধ করবে, তাই নিজের বিভাগকে ডেকে পাঠাচ্ছে। এরপর দেখানো হয় মুজিন তো চলে যায় সৈন্যদেরকে ডাকতে। এদিকে লি এবং হৌদুর বিয়ের আয়োজন করা হচ্ছিল। হৌদুর বাবা বুঝতে পারে যে হৌদু তার জন্য এত তাড়াহুড়ো করে আয়োজন করছে। তখন সে হৌদুকে বলে বিয়ের পর তুমি চাঙ্গিকে সাহায্য করার জন্য যাবে, কেননা চাঙ্গি যদি কিছু হয়ে যায় তাহলে রাজকুমারী অনেকটা কষ্ট পাবে। হৌদু এটাতে খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় মুজিন সকল ঈগল বিভাগের সৈন্য নিয়ে চলে এসেছিল। সেখানে বড় খানকে নিয়ে আসা হয়, যেহেতু বড় খান এখনো এখানকার রাজাই রয়েছে। তবে তখনই মুজিনের মনে পড়ে যে ওই চিঠিতে শুন আরো কিছু লিখেছিল, যেটা যখন আগুনের তাপ দেওয়া হয় তখন ভেসে উঠেছিল। আসলে শুন ওখানে লিখেছিল গোপনভাবে যে বড় খানকে ওখান থেকে তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে। এটা মনে পড়তে মুজিন সেখান থেকে বড় খানকে নিয়ে পালাতে শুরু করে। এটাতে ওদের দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু ঈগল বিভাগ সেখান থেকে বড় খানকে নিয়ে পালিয়ে যায়। ওরা বড় খানকে নিয়ে তাঙের দিকে রওনা দেয়। এই খবর যখন রানী জানতে পারে অনেকটা রেগে যায় এবং বুঝতে পারে শুন তাদেরকে ধোঁকা দিয়েছে। রানী বলে এবার তোমাকে কে বাঁচাবে, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, মৃত্যুর জন্য তৈরি হয়ে থেকো। শুন বলে আমি মৃত্যুতে ভয় পাই না। রানী রেগে সেখান থেকে চলে যায়। শুন বুঝতে পেরেছিল এখন ওর বাঁচার কোনো উপায় নেই। তখন ওর চাঙ্গির কথা অনেকটা মনে পড়তে থাকে। আমরা চাঙ্গিকে দেখতে পাই যে ডিংশিয়ান রাজ্যের গেটের সামনে চলে আসে, তবে ভিতরে ঢুকতে পারছিল না। তখনই সেখানে চলে আসে তুজিয়া, সুয়ান এবং সুয়ু, যারা চাঙ্গিকে সাহায্য করার জন্য এখানে এসেছিল। চাঙ্গি এখানে চিন্তায় ছিল যে কি করে ভিতরে ঢুকবে। তুজিয়া বলে চিন্তা করো না, আমি আমার বাবার টোকেনটি চুরি করে এনেছি, এটা দিয়ে আমরা সহজেই ভিতরে ঢুকতে পারবো। এরপর আমাদের কেল্লি এবং হৌদুর বিয়ে সিন দেখানো হয়। সমস্ত রিচুয়াল পালন করে ওরা এখানে বিয়ে করে নেয়। দুজনে অনেকটা খুশি ছিল। হৌদু বলে কালই আমি ডিংশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো চাঙ্গিকে সাহায্য করার জন্য। লি বলে তুমি ওখানে গিয়ে নিজে খেয়াল রাখবে এবং চাঙ্গিকেও বাঁচিয়ে আনবে। চাঙ্গিরা টোকেনের সাহায্যে ডিংশিয়ানে ঢুকে পড়েছিল। মিন এসে ছোট খানকে জানায় যে 2 ঘন্টার মধ্যেই নাকি শুনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেটা শুনে ছোট খান অনেকটা রেগে যায় এবং নিজের মায়ের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য যেতে চায়। তবে মিন ছোট খানকে আটকে দেয়। মিন আকাশে ল্যান্টার্ন দেখতে পায়, এতে বুঝতে পারে চাঙ্গি এখানে চলে এসেছে এবং এটাও বুঝতে পারে ওকে এখন কি করতে হবে। মিন একটি গার্ডের কাছে যায় এবং কিছু টাকা দিয়ে বলে ছোট খান নাকি কেক খেতে চেয়েছে, তাই তাড়াতাড়ি যেন কেক কিনে আনে। গার্ড কথা মতো যায়, যেখানে আমরা দেখতে পাই চাঙ্গি কেকের দোকান দিয়েছিল। ওখান থেকে গার্ড 2 প্যাকেট কেক কিনে নেয় এবং সেখান থেকে চলে যায়। তখন সেখানে সিতু চলে আসে। মূলত সিতু এখানে এসেছিল চাঙ্গিকে হেল্প করার জন্য। এরপর মিন এবং ছোট খান কেকগুলো ভেঙে ভেঙে দেখছিল, যেখান থেকে কেকের ভিতর থেকে মিন একটি চিঠি পায়। চিঠিতে ওদের প্ল্যান সম্পর্কে লেখা ছিল। ছোট খান বলে আমি এই প্ল্যান অনুযায়ী সব কাজ করব, নিজের মাকে আটকানোর জন্য সবকিছু করব। 2 ঘন্টা পর শুনকে নিয়ে আসা হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। রানী আদেশ দেয় যেন শুনকে গলা কেটে হত্যা করা হয়। এটাতে সবাই মিলে যখনই শুনের গলা কাটতে যাবে তখনই সেখানে চাঙ্গি চলে আসে। চাঙ্গি এখানে ছোট খানকে হস্টেজ করে নিয়ে এসেছিল। মূলত এটাই ওদের প্ল্যান ছিল আর কি। এটা দেখে রানী অনেকটা ভয় পেয়ে যায়। চাঙ্গে বলে শুনকে যদি না ছাড়েন তাহলে আপনার ছেলেকে আপনার চোখের সামনেই মেরে ফেলবো। রানী বলে তুমি কি ভেবেছো, যদিও বা আমি শুনকে ছেড়ে দিই তুমি কি ওকে এখান থেকে নিয়ে বেঁচে পালাতে পারবে? তবে দেখানো হয় সেখানে তো সুয়ান, শিওয়া এবং তাদের সাথে যে লোকগুলো ছিল তাদেরকে নিয়ে চলে এসেছিল এবং চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে। চাঙ্গি বলে আপনার কি মনে হয় আমি এখানে একা এসেছি? এইদিকে সুইও এসেছিল ওদের সাথে লড়াই করতে, সাথে নিজের গার্ডদেরকেও নিয়ে এসেছিল। সিতু গিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বুজেনকে ছাড়িয়ে নেয়। এসব কিছু দেখে রানী এবার রাজি হয়ে যায় শুনকে ছেড়ে দেওয়ার জন্য, যেটাতে রানী শুনকে ছেড়ে দেয়
এবং চাঙ্গিও ছোট খানকে ছেড়ে দেয়। শুন ছাড়া পেয়ে তাড়াতাড়ি চাঙ্গিকে নিয়ে পালাতে শুরু করে, যেটা দেখে রানী এবার আদেশ দিতেই যাবে ওদেরকে ধরার জন্য, কিন্তু তখনই ছোট খান রানীর গলায় চাকু ধরে এবং বলে আপনি এখান থেকে এক পাও নড়বেন না। এটা দেখে রানী অবাক হয়ে যায় এবং বলে আমি তোমার মা, তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমার জানা আছে। যেটাতে ছোট খান এবার নিজের দিকেই চাকু ধরে এবং বলে আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু আমার তো করতে পারবো। আপনি যদি ওদেরকে এখান থেকে যেতে না দেন তাহলে আমি এখানেই নিজেকে মেরে ফেলবো। রানী বলে ও আচ্ছা, তাহলে তুমি ওদের সাথে হাত মিলিয়েছো এবং এতক্ষণ যা ছিল সব কিছু নাটক করেছো। এটাতে রানী অনেকটা কষ্ট পায় এবং নিজের দিকে চাকুটি ঘুরিয়ে নেয়, বলে তুমি আমাকেই মেরে ফেলো এবং ওদের সাথে এখান থেকে চলে যাও। তবে ছোট খান এটা করতে পারে না। রানী বলে তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না, এখন আমাকে কেউই আটকাতে পারবে না। রানী আদেশ দেয় ওদেরকে ধরে মেরে ফেলার জন্য। এদিকে সুন আর চাঙ্গি পালাচ্ছিল যখন, তখন মিনের সাথে ওদের দেখা হয়ে যায়। ওরা সবাই একসাথে পালাচ্ছিল, তখনই সেখানে আঙ্কেল নিং আসে। আঙ্কেল নিং দূর থেকে চাঙ্গির দিকে তীর মারে, যেটাতে মিন তখন চাঙ্গিকে বাঁচাতে গিয়ে সামনে চলে আসে এবং তীরটি ওর গায়ে লেগে যায়। মিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সুন যায় ওই গার্ডদের সাথে লড়াই করার জন্য। এদিকে মুজিনও দরজা ভেঙে ঢুকে পড়ে ঈগল বিভাগ নিয়ে সুনকে সাহায্য করতে এবং ওরা এখানে এসে সুনকে সাহায্য করতে থাকে। তখনই মিনের দিকে নজর যায় মুজিনের। মুজিন তাড়াতাড়ি মিনের কাছে যায়, যেখানে মিন বলে তুমি আমাকে কথা দাও, আমি মরে যাওয়ার পর বুজেনকে তুমি খেয়াল রাখবে। মুজিন বলে তুমি এসব কি বলছো, আমরা দুজন একসাথে বুজেনের খেয়াল রাখবো। কিন্তু মিন সেখানেই মারা যায়, যেটাতে মুজিন অনেকটা ভেঙে পড়ে। ততক্ষণে সুনরাও সকল গার্ডদেরকে মেরে সেখানে চলে এসেছিল। চাঙ্গি নিজের কান্না আটকাতে পারে না এবং সুনকে জড়িয়ে কান্না করতে থাকে। এরপর ওরা মিনকে নিয়ে বেরিয়ে আসে। তখন সেখানে ছোট খান আসে। ছোট খান মিনের এই অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং রেগে বলে তোমরা মিনকে কেন বাঁচাতে পারলে না। যেটাতে সুন বলে মিনকে মেরেছে তোমার আঙ্কেল নিং। এটা শুনে অনেক বেশি রেগে যায় ছোট খান এবং আঙ্কেল নিংকে মারার জন্য যেতে থাকে। তবে সুন ওকে আটকানোর চেষ্টা করে, যেটাতে ছোট খান উল্টো সুনের উপরে রাগ দেখিয়ে চলে যায়। এইদিকে দেখানো হয় আঙ্কেল নিং রানীর কাছে এসে খবর দেয় শত্রুপক্ষরা আক্রমণ করতে চলেছে, যেটাতে আর রানী আদেশ দেয় তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। ঠিক তখনই সেখানে চলে আসে ছোট খান। ছোট খান এখানে এসে আঙ্কেল নিং এর উপরে আক্রমণ করে, তবে আঙ্কেল নিং এর সাথে পারে না। রানীর রেগে ছোট খানকে বন্দি বানাতে বলে। রানী ঠান্ডা মাথায় ছোট খানের সাথে কথা বলতে চায় এবং বলে আমি তো এসব কিছু তোমার জন্যই করেছি, আমি ভুল কি করেছি বলো, তুমি কেন আমার বিরুদ্ধে যাচ্ছ? ছোট খান বলে আপনি যেগুলো করেছেন সেটা একদমই ঠিক না, আমি কখনোই আপনাকে সাপোর্ট করতে পারবো না। এখন তো আমার মনে হচ্ছে যে আপনি আমাকে যদি জন্ম নাই দিতেন তাহলে অনেক ভালো হতো। এটাতে রানী অনেকটা কষ্ট পায়, সাথে রেগেও যায়। রানী বলে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার আর দরকার নেই, আমি আজ থেকে তোমাকে ত্যায্য পুত্র করলাম। এটা বলে সে সেখান থেকে ছোট খানকে বের করে দিতে বলে। আসলে রানী এটা করেছে ছোট খানের সুরক্ষার জন্য, কেননা কিছুক্ষণের মধ্যে এখানে যুদ্ধ শুরু হবে। ছোট খান এখানে থাকলে ছোট খানের বিপদ হতে পারে। এমনকি রানী এখান থেকে আঙ্কেল নিংকেও চলে যেতে বলে, তবে সে এখান থেকে যেতে কিছুতেই রাজি হয় না। রানী আঙ্কেল নিংকে একটি চড় মারে এবং বলে এবার তুমি আমার আদেশের খেলাপে যাচ্ছ। আঙ্কেল নিং বলে আপনি যাই বলুন না কেন, প্রথম থেকে আমি আপনার সাথে রয়েছি, তাহলে এখন কি করে আমি আপনাকে ছেড়ে যেতে পারি। এটাতে রানী অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং আঙ্কেল নিংকে আদেশ দেয় ছোট খানকে যে কোনো মূল্যে বাঁচাতে, যদি তার প্রাণও দিতে হয় তাহলেও যেন সে পিছুপা না হয়। আঙ্কেল নিং বলে আপনি চিন্তা করবেন না, আমি সবটুকু দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করব। সুন আর জাঙ্গি তাঙে চলে এসেছিল। সেখানে সুন বড় খানের সাথে দেখা করে এবং বড় খানকে সবকিছু খুলে বলে। সুন জিজ্ঞাসা করে আমি কি সঠিক পথে আছি, যেটাতে বড় খান ইশারায় হ্যাঁ বলে। এরপর দেখানো হয় সবাই মিলে মিনকে শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলেও মুজিন সেখান থেকে যায় না এবং মিনের সঙ্গে কিছুটা সময় কাটায়। এখন যেহেতু ওদের অর্ধেক কাজই হয়ে গিয়েছে তাই সবাই মিলে এখান থেকে চলে যাচ্ছিল। তবে শিওয়া এখান থেকে যেতে চায় না। শিওয়া চাঙ্গিকে বলে আমাকে আদেশ দিন। চাঙ্গি বলে এখন থেকে তুমি মুক্ত, নিজের জীবন নিজের মতো করে বাঁচো। শিওয়া বলে কিন্তু আমি আপনাকে নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছি, তাই আপনি যা বলবেন আমি তাই করব। চাঙ্গি বলে তো ঠিক আছে, আমি তোমাকে বলছি যে এবার থেকে তুমি নিজের মতো করে থাকবে। কি চাও তুমি? শিবা বলে যদি এরকমই হয় তাহলে আমি আমার ফ্রেন্ডের সাথে থাকতে চাই। এটা বলেও সুয়ানের দিকে তাকায়।
সুয়ানিতে অনেকটা খুশি হয়ে যায়। সিতু বলে, যেহেতু আমারও কাজ শেষ তাই আমিও ওখান থেকে চলে যাচ্ছি। এমনিতেও আমার ছোট শিষ্যকেও আমাকে ট্রেনিং দিতে হবে। চাঙ্গি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার আবার শিষ্য কোথা থেকে আসলো? এটাতে সিতু বলে, আমি তো ইউয়ানকে নিজের শিষ্য বানিয়ে নিয়েছি। যখন প্রথমবার সাথে দেখা হয়েছে আমি বুঝতে পেরেছি যে তলোয়ার শিক্ষায় অনেক বেশি আগ্রহী। এটা বলেই সিতু সেখান থেকে চলে যায়। তুজিয়াকে চলে যেতে বলে চাঙ্গি। তুজিয়া এখান থেকে যেতে একদমই রাজি ছিল না, কিন্তু চাঙ্গি বলে, তুমি চিন্তা করো না, তোমার বাবা হয়তো ওইদিকে তোমার জন্য অনেকটা চিন্তা করছে। তুমি চলে যাও, আমি এবং শুন তোমার সাথে দেখা করতে যাব। তুজিয়া এতে অনেকটা খুশি হয়ে যায় এবং যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় সেখানে হৌদু আসে এবং তার সাথে লিচিংও ছিল। মূলত ওরা এখানে এসেছিল ডিংশিয়ানের সাথে লড়াই করার জন্য। তখনই খবর আসে যে ডিংশিয়ানের কিছু সৈন্য এদিকে এগিয়ে আসছে। এদিকে দেখানো হয় যে আঙ্কেল নিং সেখান থেকে ছোট খানকে নিয়ে পালাচ্ছিল, তবে বুঝতে পারে সামনে দিয়ে শত্রুপক্ষরা আসছে, তাই একজন গার্ডকে আদেশ দেয় ছোট খানকে এখান থেকে নিয়ে অন্য পথ দিয়ে পালাতে। লোকটি ছোট খানকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেখানে শুন নিজের সৈন্যদল নিয়ে চলে আসে। মুজিন বলে, শুন তুমি গিয়ে ছোট খানকে আটকাও, আমি একে দেখে নিচ্ছি। মুজিনের কথা মতো শুন সেখান থেকে চলে যায় এবং মুজিন আঙ্কেল নিংয়ের সাথে লড়াই করতে থাকে। শুন গিয়ে ছোট খানের পথ আটকায়। আঙ্কেল নিংয়ের সাথে লড়াই করতে গিয়ে মুজিন অনেকটা আহত হয় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আঙ্কেল নিংকে মেরেই দেয়। এইদিকে ছোট খান শুনকে যুদ্ধের জন্য আহ্বান করে, যেটাতে শুনও যায় যুদ্ধ করার জন্য। তবে তখনই ছোট খান নিজের তলোয়ার ফেলে দেয়, আর একটুর জন্য ছোট খানের গলা তো কেটেই যেত। কিন্তু শুন নিজেকে সময় মতো আটকে নেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? আসলে ছোট খান নিজেই বাঁচতে যাচ্ছিল না, তাই চাচ্ছিল যেন শুনের হাতে ওর মৃত্যুটা হোক। ছোট খান বলে, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, আমার মায়ের সকল শাস্তি আমি নিজে মাথা পেতে নেব, কিন্তু তুমি আমাকে কথা দাও যে আমার সাথে আসা এই গার্ডদেরকে তুমি ছেড়ে দেবে। শুন বলে, তুমি এসব কি বলছো? এই গার্ডরা হচ্ছে আমাদের অ্যাশলিদের লোক, ওরা আমার শত্রু নয়, আমি কেন ওদেরকে মারতে যাব? আর তাছাড়া তুমি হচ্ছে ওদের রাজা, তাই তোমারই দায়িত্ব ওদেরকে রক্ষা করার। যাও এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, অন্য কোনো গার্ডরা এখানে চলে আসার আগেই তোমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। যেটাতে ছোট খান শুনের কথা মতো সেখান থেকে পালাতে শুরু করে। এরপর দেখানো হয় টাং এবং ডিংশিয়ানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। টাংদের নেতৃত্ব করছিল লিচিং। লিচিং খুব সহজেই যুদ্ধটা জিতে যায় এবং ফিরে আসে। চাঙ্গি অনেকটা খুশি ছিল, কিন্তু তখন হৌদু এসে বলে যে ওরা রানীকে কোথাও খুঁজে পায়নি। চাঙ্গি বলে, আমি জানি রানী কোথায় আছে। এরপর আমরা দেখতে পাই রানী তো প্রাসাদেই বসেছিল। তখন সেখানে চাঙ্গি আসে। চাঙ্গি রানীকে সবকিছু ভুলে গিয়ে নিজেদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তবে রানী এতে রাজি হয় না। রানী বলে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, কেননা এই মৃত্যুর সময় তুমি আমার পাশে থাকবে। এটা বলে রানী সেখানে আগুন ধরিয়ে দেয়। মূলত সে চাঙ্গিকে নিয়ে এখানে মরতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে পুরো প্রাসাদ জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ততক্ষণে শুন চলে আসে এবং চাঙ্গিকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকে পড়ে। সিন এখানেই কাট হয়। আমরা লিকে দেখতে পাই যে হৌদুর বাবার খেয়াল রাখছিল, কেননা সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তখনই সেখানে হৌদু আসে। হৌদু নিজের বাবাকে খুশির খবর দেয় যে ওরা যুদ্ধে জিতে গিয়েছে। হৌদুর বাবা এতে অনেকটা খুশি হয় এবং লিয়ের হাত হৌদুর হাতে দেয়। সে বলে যেন ওরা দুজন একে অপরের সবসময় খেয়াল রাখে। এটা বলে সে সেখানে হাসতে হাসতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেটাতে লি এবং হৌদু অনেকটা কষ্ট পায়। এইদিকে দেখানো হয় লিজিং আসে লিয়ের বাবার কাছে এবং চাঙ্গির মৃত্যুর খবর দেয়, যেটাতে লিয়ের বাবা অনেকটা কান্না করতে থাকে এবং জিজ্ঞাসা করে মৃত্যুর আগে সে কি বলে গিয়েছে। লিজিং বলে, সে বলেছে সে আপনাকে শেষবারের মতো ধন্যবাদ জানাতে চেয়েছিল এবং এটাও বলেছে যে সে পড়তে অনেক বেশি পছন্দ করে, তাই যেন তার জন্মদিনে প্রতিবার লিয়ের বাবা গ্রামের বাচ্চাদেরকে বই দেয় উপহার হিসেবে। এটাতে লিয়ের বাবা তো অনেকটা সন্দেহ হয়। সে রেগে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মিথ্যা কেন বলছো? চাঙ্গি একদমই পড়তে পছন্দ করে না, সত্যিটা বলো। লিজিং ভয় পেয়ে যায় এবং সত্যিটা বলে যে চাঙ্গি নাকি ওকে সবকিছু বলতে বলেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শুনতো সেদিন চাঙ্গিকে বাঁচিয়ে নিয়েছিল। লিজিং আসে চাঙ্গির কাছে এবং তাঙে ফিরে যেতে বলে, তবে চাঙ্গি এতে রাজি হয় না। চাঙ্গি বলে, এখন থেকে লি চাঙ্গি নামে আর কেউই নেই। লি চাঙ্গি এখন থেকে দেশের কাছে মৃত, আমি আগুনে পুড়ে গিয়েছি। এখন আমি শুধু চাই শুনের সাথে নিজের জীবনটা ভালো করে কাটাতে এবং শুনকে নিয়ে অনেক দূরে চলে যেতে। এসব কিছু লিজিং লিয়ের বাবাকে জানায়। লিয়ের বাবা বলে, চাঙ্গি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি চাই যেন ও খুশি থাকুক।
এরপর দেখানো হয় দেশের সবাই অনেকটা খুশি রয়েছে, যেখানে কোনো যুদ্ধ নেই এবং সবার মধ্যে অনেকটা খুশি। ব্যাকগ্রাউন্ডে চাঙ্গি নিজের চাচাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই সবসময় দেশের মানুষের মুখে হাসি রাখতে বলে। ড্রামার শেষ দৃশ্যে আমরা শুনকে দেখতে পাই যে নিজের ঈগল হাতে নিয়েছিল, তখন ওই ঈগলটা উড়িয়ে দেয়, যেটা সোজা চাঙ্গির কাছে চলে আসে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং কিছু সমস্যার কারণে আমি অনেকটা লেট করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যদি রাগ ঝাড়তেই চাও তাহলে কমেন্ট বক্সে ঝাড়তেই পারো, তাতে আমি কিছু মনে করব না। যাই হোক, তারপর আমি বলবো যে আমি মনে করি তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারবে। তো এটুকুই ছিল, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে।